কি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি। কত কথা বলবো, সময় নাই। রাজুকের কাজ কি বিল্ডিং বেচা, প্লট বেচা? রোজার মাসে দ্রব্যমূল্যের কথা বলছেন, এগুলো আমরা প্রতিনিয়ত বলছি, সবাই জানে, সবাই দেখে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 20 বছরের নিচের তরুণ তরুণীদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। মিডল ইস্ট থেকে যেভাবে নারীদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয় আমরা দেখি, এটা তো আমাদের জন্য লজ্জা হয় যে আমাদের দেশের নারী শ্রমিকদের সাথে এই আচরণ করা হচ্ছে, তারপরে আমরা ওখানে শ্রমিক পাঠাচ্ছি। আচ্ছা, আমরা পদক্ষেপ নিতে পারি না? আমরা কি ভিখারির জাতি নাকি? যেইভাবে যৌন নিপীড়ন করছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, আগুনে সেক দিচ্ছে, তারপরে আমরা সেখানে আমরা শ্রমিক পাঠাচ্ছি। অথচ আমরা যদি জবাব দিতে পারতাম যে আমার একটা শ্রমিক যদি ক্ষতিগ্রস্ত হয়, তোমার দেশে আমার শ্রমিক যাবে না, তোমার দেখে ওরা বাংলাদেশের চেয়ে পৃথিবীর কোনো দেশে সস্তা শ্রমিক এইভাবে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে সেই গাছটা দেখাতে পারতাম, তাহলে আমাদের শ্রমিকদের সাথে এই দুর্ব্যবহার করতো না। সরকারের পরিবর্তন না হলে এই অবস্থার পরিবর্তন হবে না। আজকে ঢাকাকে একটা মৃত্যুর নগরীতে পরিণত করেছে। ম্যাক্সিমাম বিল্ডিং গুলো যাবেন, এক্সিট পয়েন্ট নাই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই। রাজুকের তো উচিত ছিল একটা বিল্ডিং পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত সেই বিল্ডিং ব্যবহারের অনুমতি না দেওয়া। যখন বিল্ডিং এর পুরোপুরি কাজ শেষ হবে, নীতিমালা মানবে, ওকে হিসেবে সার্টিফিকেট দেওয়া। কিন্তু দুঃখজনক, এখন গ্রামের একটা কথা বলে যে শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিলে কি মুরগি আপনি পাবেন? এখন আমরা যদি এই দাবিতে আন্দোলন করি, রাজুকের একবারে পেয়ন থেকে শুরু করে তো অফিসারের তো আঙ্গুল ফুলে পেঁপে কলা গাছ হয়ে যাবে। কারণ এই দেশে এমন কোন দপ্তর আছে যেখানে ঘুষ চলে না? কাজে ঘুষ দিলে সব নিয়ম নীতি ওকে করে দেয় তারা। তো আজকে এই আগুন আরো পূর্বে, এই যে আপনার চুরিহাট্টা, নিমতলিতে কত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে না? তখন বলেছিল যে পুরান ঢাকাতে কোনো রাসায়নিকের গোডাউন থাকবে না, আবাসিক এলাকায় কোনো রেস্টুরেন্ট থাকবে না। পেরেছেন একটু সরাতে? শুধু গরম গরম কথা বলছেন। কাজে এই সরকারের এই গরম গরম কথা বলা ছাড়া কার্যত কিছু করার মুরদ নাই, হ্যাডাম নাই, শক্তি নাই। 20 বছরের নিচের তরুণ তরুণীদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কাজ করছে না। জীবন রক্ষাকারী ওষুধ বলা হয় অ্যান্টিবায়োটিককে, সেই অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অ্যান্টিবায়োটিকের যাচ্ছে তাই ব্যবহার। আজকে হসপিটালগুলো, এখন বাংলাদেশে অপচিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে। সুন্নতে খাতনা, গ্রামে আগে আমরা যখন ছিলাম, স্কুল থেকে গিয়েছি, কোনো মতে গোসল করে বসে কাইটে দিচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা হাঁটাহাঁটাই শুরু করেছি। আর এখন এই সুন্নতে খাতনা করতে গিয়ে আপনার লাশ হচ্ছে শিশু। চিন্তা করেন, হাসির মনে হচ্ছে, কিন্তু এটা তো রিয়ালিটি। তো তাহলে এই অবস্থা কেন চিকিৎসা ব্যবস্থা তৈরি হচ্ছে? বড় বড় প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, তাদের অনুমোদন নাই, মানসম্মত নার্স নাই, ডাক্তারদের সেই মাত্রা আমরা সেবা পাচ্ছি না। আমাদের প্রতি বছর বাংলাদেশ থেকে 24 লক্ষ লোক যায় ভারতে চিকিৎসা নিতে। ভারতের অথচ চিকিৎসার বলতে গেলে ডাক্তার, মেডিকেল ফ্যাসিলিটিস আমাদের দেশে ভালো, কিন্তু পরিবেশটা এখানের সমস্যা। তো যাই হোক, ডাক্তার সাহেব আমাদের নতুন ফাটাকেস্টের মতো তার ভূমিকা দেখতে পাচ্ছি। ডক্টর সামন্তলাল সেন একজন ভদ্র মানুষ, কিন্তু এই একটা পচা সরকারের দায়িত্ব নিয়ে কতটুকু তিনি কাজ করতে পারবেন, মানুষের মন জয় করতে পারবেন, সেটা দেখার বিষয়। আমরা তার জন্য শুভকামনা রাখি। আজকের বেইলি রোডে আগুন লেগেছে, অন্য অন্য জায়গায় লাগছে। আমরা টকশো হচ্ছে আগুন নিয়ে, আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ঢাকাকে কিভাবে নিরাপদ করা যায়, কেন বিল্ডিং কোড মারা হচ্ছে না, রাজুক কি করছে, অমুক অধিদপ্তর কি করছে। এই ঢাকা শহরে 20 লক্ষ বিল্ডিং এর মধ্যে 3.25 লক্ষ বিল্ডিং তারা বিল্ডিং কোড অনুসরণ করে নাই, রাজুকের নীতিমালায় তৈরি হয় নাই। 3 লক্ষ, এই 3.25 লক্ষ বিল্ডিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। আমার একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করছি, অভিজ্ঞতা। আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েছিলাম। চামুরখান থেকে আমি আসতাম, একটু উত্তরা থেকে ভিতরে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন ছিলেন ওই এলাকার এমপি। তো ওই এলাকার রাস্তার বেশ বড় আপনার বাজেটের কাজ হয়েছে, কারণ প্রত্যেক বছর বর্ষার সময় তলিয়ে যায়। এমনকি আপনার ড্রেনেজ লিকেজ হয়ে এই মৌসুমেও দেখা যায় রাস্তায় পানি থাকে, একেবারে বাথরুমের ময়লা সহ। তো এইটা কাজটা যে করতে পারছিল না। আমি যখন ওখানে 2 বছর ছিলাম, 2 বছরই দেখেছি, মাঝখানে গেছি একই অবস্থা দেখেছি। কারণ ওই রাস্তা যদি চওড়া করতে যায় আপনার সিটি কর্পোরেশন কিংবা রাজুকের নীতিমালা মেনে, তাহলে 58টা বিল্ডিং ভাঙতে হবে। 58টা বিল্ডিং এর মধ্যে বেশিরভাগ বিল্ডিং হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। সারা খাতুন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন,
বিল্ডিং ভাঙার তিনি তো সক্ষমতা দেখান নাই। প্রধানমন্ত্রী শুনেছেন না, গতকাল আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য দেখেছে, পুরুষ এই নারী দিবসে পুরুষের বিরুদ্ধে বলে আমার ভোট খোয়াতে চাই না, ভোট হারাতে চাই না। যদিও তার ভোটের প্রয়োজন নাই, কারণ গত 3টা ইলেকশন তো তিনি ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছেন, ভোট ছাড়াই তো তিনি প্রধানমন্ত্রী আছেন, তার তো আর ভোটের প্রয়োজন হয় না। তারপরেও তিনি কিন্তু একটা পপুলার কথা বলেছেন যে সঠিক কথা বলে আমি জনপ্রিয়তা হারাতে চাই না। তো এই যে জনতুষ্টির রাজনীতি, এই কারণে আজকে আমাদের জনপ্রতিনিধি বলেন এবং দায়িত্বশীল আরো অনেকে বলেন তারা উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না। সরকার থেকে শুরু করে এনজিও কর্মী সবাই বলে যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা নিশ্চয়ই জানেন রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু মিডল ইস্ট হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় সোর্স। কিন্তু দুঃখজনক যে সবাই বলছে, টকশোতে বলছেন, পত্রপত্রিকায় লিখছে, নিউজ হচ্ছে, আলোচনায় হচ্ছে যে এই শ্রমজীবী মানুষের, এই অভিবাসীদেরকে আমরা সঠিক সেবা দিতে পারছি না, তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারছি না। যেমন আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন, অনেকে এটা জানেন, মিলন ভাই পিএইচডি করেছেন মালয়েশিয়াতে। মালয়েশিয়া নেপাল থেকে মিডল ইস্টে যায় 90,000 টাকায়, 1,10,000 টাকায়, অথচ আমাদের দেশে থেকে যাওয়া লাগতেছে তার 4 থেকে 5 লাখ, আবার কখনো 6 লাখ। তো মালয়েশিয়া, নেপাল থেকে, ভারত থেকে গেলে আমাদের দেশে কেন এই 5 গুণ 6 গুণ ব্যয় হচ্ছে? সিন্ডিকেটের কারণে। কতিপয় মানুষ সিন্ডিকেট করে এই সমস্ত বাজার, আজকে যেটা প্রবাসীদের কথা বললাম, যে মালয়েশিয়ার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে তারা কলিং ভিসায় আপনার এখান থেকে শ্রমিক নেবে। সরকারও এখান থেকে নির্ধারণ করে দিল 78,000 টাকায়। একটা লোক দেখাতে পারবেন 78,000 টাকায় মালয়েশিয়া যেতে পেরেছে? পারে নাই। বরঞ্চ 20টা এজেন্সিকে তারা এই দায়িত্ব দিয়েছে, আর 20টা এজেন্সি ঠিকই 4 লাখ টাকা 5 লাখ টাকা করে নিয়েছে। তাহলে এইখানে আপনি 100 জন মানুষ যদি ধরেন, 78,000টা 1 লাখ ধরলাম, তাহলে যে 4 লাখ করে নিচ্ছে আরো 3 লাখ করে বেশি। 100 জন মানুষের কাছ থেকে যদি 3 লাখ টাকা করে নেয়, কয় টাকা হয়? তাহলে এই টাকার ভাগ তো মন্ত্রী, সচিব, আরো যারা পরিচালক, উপপরিচালক সবাই পাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করেও সবাই, ছোটখাটো অফিসার সবাই পায়। যে কারণে যে পায় সেই মুখ বন্ধ করে রাখে, কেউ কথা বলে না, কার্যকর পদক্ষেপ নেয় না। কিন্তু দুঃখজনক আমরা দেখেছি তো মালয়েশিয়াতে আমাদের একজন শ্রমিক, আলোচিত একজন মানে লোক, তাকে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ করলো, যদিও সে আবার পরে যাই হোক পল্লী মেরেছে, সেটা অন্য বিষয়। কিন্তু তার যখন সে কোভিডের সময় তাকে যখন অবরুদ্ধ করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশের যারা দায়িত্বশীল তারা কেউ কথা বলে নাই। বরঞ্চ তারা বলেছে যে একজন শ্রমিকের কারণে আমার শ্রমবাজার নষ্ট করব না। অথচ অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, রায়হান নামে একটা ছেলেকে। তারপরে সেটাকে পিক করলো আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও থেকে শুরু করে ইউনেস্কো, মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি আইন সহায়তা সংগঠন, সবাই তার পক্ষে দাঁড়ালো এবং সে নিরাপদে দেশে আসতে পারলো। আমাদের দেশ কিন্তু অ্যাভয়েড করে গেল। তো এইভাবে আমাদের দেশের শ্রমিকরা বিভিন্ন দেশে যারা শ্রম দিচ্ছে, না পাচ্ছে তাদের সঠিক মজুরি, না পাচ্ছে তাদের নাগরিক মর্যাদা, না পাচ্ছে বিদেশের মাটিতে গিয়ে সহযোগিতা। অথচ প্রত্যেকটা আপনার দূতাবাসে লেবার উইং থাকে, শ্রমিকদের স্পেশালি দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে। তা এখন কথা হচ্ছে যে তার মানে সমালোচনা করেই, খালি নেতিবাচকভাবে বলেই আমরা শেষ করে ফেলবো? আমরা সরকার গঠন করলে আমাদেরকে দেশ চালাতে হবে না? এই জায়গাগুলো ঠিক করতে হবে। যেই কারণে আজকের আলোচনা সভা, যে আজকে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ যে 10 দফা দাবির কথা বলেছে, আমরা অবশ্যই যারা চেয়ারে বসে আছেন, দায়িত্বে বসে আছেন, যতক্ষণ বসে আছেন, আমরা আপনাদের প্রতি দাবি জানাবো, অনুরোধ করব, দেশের স্বার্থে, জাতির স্বার্থে অবশ্যই প্রবাসীদের এই সমস্যার সমাধানে তাদের পাশে দাঁড়াবেন, তাদের জন্য কাজ করুন, সেটা দেশের জন্য কাজ হবে। আজকে প্রবাসীদের কয়েকজন এখানে কথা বলেছেন, শামসুদ্দিন ভাই একজন লোক। দেন ওয়েস্টওয়ে আপনার এই যে হাউজিং কোম্পানি, ম্যাক্সিমাম হাউজিং কোম্পানিগুলো বাটপারি করছে অসহায় মানুষের সাথে। একজন বেসরকারি চাকরিজীবী ছোটখাটো সরকারি চাকরি করে অল্প সঞ্চয় একটা প্লট কিনেছে, ফ্ল্যাট কিনেছে, ঠিকঠাকভাবে
বড় বড় কোম্পানি, আমি এখানে নাম বলতে পারি, তারাও প্লট ফ্ল্যাট বুঝিয়ে দেয় না। এগুলো দেখতেছে না, রাজুক দেখতেছে না, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দেখতেছে না। আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করতে, আজকে যেটা একটা লাইন ছিল যে দেশে অর্থনৈতিক বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় কি মাত্রায় সেটা সাংবাদিকরা হয়তো কিছুটা টের পায়, আর যারা একটু রাজনৈতিকভাবে পড়াশোনা করে খোঁজ খবর রাখে তারা কিছুটা টের পায়, আম জনতা কিছুটা টের পায় বাজারে গেলে, কিন্তু বলতে পারছে না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সব দল প্রোগ্রাম করছে, সবাই অসুবিধার কথা বলছে, কিন্তু তারপরে সরকার একটাও দেখছেন একটা পণ্যের দাম কমাতে পেরেছে? বাটপারি দেখেছেন না? অকটেনের দাম কমেছে কয় টাকা? 4 টাকা। ডিজেল পেট্রোলের দাম কমেছে 3 টাকা 75 পয়সা। ডিজেলের দাম কমেছে 3 টাকা। আর যখন বাড়িয়েছিল তখন 2 দফায় আপনার প্রায় 70 থেকে 72% দাম বাড়িয়েছে গত 2 বছরের মধ্যে। তো 70-72% বাড়িয়ে আপনার এই 0.1% কিংবা 4% 3% কমিয়েছে, বড় কাজ করেছে। তো এইভাবে জনগণকে ধোকা দিচ্ছে। উন্নয়নের কথা বলা হচ্ছে, খুব উন্নয়নের গল্প হচ্ছে। সরকারের সবচেয়ে বড় উন্নয়নের 4টা প্রজেক্ট, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 4টা সবচেয়ে জায়ান্ট আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট। পদ্মা সেতুতে ব্যয় হয়েছে 34,000 কোটি টাকা, মেট্রোতে ব্যয় হয়েছে আপনার তাও এই 34,000 মতো, আপনার টোটাল ব্যয় হবে 34,000 আর এক্সটেনশন করলে। টানেলে ব্যয় হয়েছে 11,000-এর মতো। তাহলে আপনার এখানে তো সব মিলিয়ে আপনার 80,000-এর মতো ধরেন, 80,000 কোটি টাকা ব্যয় করেছে। সিপিডি গত বছরই তো বলে দিয়েছিল যে ব্যাংক থেকে আওয়ামী লীগাররা লুট করেছে 92,000 কোটি টাকা। তাহলে ওই যে ব্যাংক থেকে লুট করেছে ওই টাকা দিয়েই তো পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল সব হয়ে যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1,13,000 কোটি টাকা। যদি এই প্রজেক্টগুলো কার্যত এই মেগা প্রকল্পগুলোর মধ্যে টানেলের আসলে ওই রকমের প্রয়োজনীয়তা বাংলাদেশের এই সংকটে দরকার ছিল না। ঠিক একইভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা আদানির বিদ্যুৎ কেন্দ্র, এইগুলা প্রয়োজনীয়তা ছিল না। এগুলো শুধুমাত্র ঘুষ যাওয়ার জন্য, রাশিয়াকে ঘুষ দেওয়ার জন্য ঋণ নিয়ে ওই আপনার প্রকল্প খুলেছে। আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, টানেল চাইনিজদেরকে দিয়েছে, পদ্মা ব্রিজটা প্রয়োজনীয় আমাদের ছিল, কিন্তু যা করছে প্রতি বছর তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে যাচ্ছে। গত 15 বছরে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংকার অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন, আমরা তার পারফরমেন্স দেখতে চাই। তিনি বলছেন যে আপনার যে আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, পাচার করা টাকা ফিরিয়ে আনছেন। আমরা দেখি আপনি কয় টাকা ফিরিয়ে আনতে পারেন, কিন্তু কার্যত কিছুই তারা পারবে না, কথার ফুল জুড়ি ছাড়া। তাই আমি শেষ করতেছি এই কথা বলে যে আজকে দেশের অস্তিত্বের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের লড়াইয়ের বিকল্প নাই। লড়াই আমরা চালিয়েছিলাম, গত বছর মোমেন্টাম তৈরি হয়েছে, কোনো কারণে সেটা ফল করেছে, আবার মোমেন্টাম তৈরি করতে হবে। কারণ এই আমরা তো দেখিয়েছি যে 95% জনগণ আমাদের সাথে আছে, প্রবাসীরা আমাদের সাথে আছে। আশা করি জনগণের এই প্রতিরোধের মধ্যেই এই ফ্যাসিবাদের বিদায় হবে, নতুন বাংলাদেশ হবে। সেই বাংলাদেশী নাগরিকরা তাদের মর্যাদা ভোগ করবে, প্রবাসীরা তাদের অধিকার ভোগ করবে, তরুণ প্রজন্ম সুস্থ সুন্দর আগামী পাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।